জেনোসাইড শব্দটা এবং পৃথিবীর নৃশংস রুলার কিংবা ডিক্টেটরের কথা শুনলে আপনার মাথায় হয়তো হিটলার, স্টালিন বা মুসোলিনির ছবি ভেসে আসবে। কিন্তু আপনারা কি আমাদেরই নিকটবর্তী দেশের কথা জানেন, যেখানে কেবল 4 বছরের মধ্যে সেই রুলার নিজের দেশে 1/4, 4 ভাগের 1 ভাগ পপুলেশনকে সংহার করে ফেলেছিল। বিশ্বাস করা হয় মৃত্যুর সংখ্যা 3 মিলিয়নকে ছাপিয়ে যায়। এমনই অত্যাচারী সেই শাসক যে আপনি যদি সেখানে চশমা পরেন সেটাই হয়ে উঠবে আপনার মৃত্যুর কারণ। আর সেরমই দেশের অত্যাচারটাকে পৃথিবীর সামনে বার করার জন্য কেউ যদি অক্লান্ত প্রচেষ্টা করে যায়, তার ঠিক কী দশা হতে চলেছে। তবে চলুন আমরা 1970s ক্যাম্বোডিয়ার কথা জেনে দেখি। ক্যাম্বোডিয়া জেনোসাইড একটা খুব বড় টপিক, যার ওপর নিজস্বভাবে ভিডিও ক্রিয়েট করে দেয়া যাবে। কিন্তু আজ সাবজেক্ট ম্যাটার এবং ভিডিওটাকে খুব ডার্ক না করে দেওয়ার জন্য আমরা এই নরসংহারের সাথে হ্যাং এস নরের কিছুটা জীবনী পাশাপাশি রেখে এগোবো। হ্যাং সোমনাং নর একজন ক্যাম্বোডিয়ান বর্ন আমেরিকান অ্যাক্টর, যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে 3টে টার্ম সার্ভাইভ করেছিলেন। 1984 সালে দ্য কিলিং ফিল্ডস বইতে অ্যাক্ট করে ক্যাম্বোডিয়ার লোকেদের সাথে ঘটে চলা অত্যাচারকে তুলে ধরার জন্য তিনি একাডেমি অ্যাওয়ার্ডও জেতেন। কিন্তু সবচেয়ে আগে চলুন আমরা কিছুটা ক্যাম্বোডিয়ার ব্যাকগ্রাউন্ড জেনে নিই, যা ছাড়া এই ভিডিওটা বোঝা অসম্পূর্ণ হয়ে যাবে। আমরা ভারতীয়রা যদি ক্যাম্বোডিয়া দেশটার কথা শুনি, তবে সবচেয়ে প্রথম আমাদের মাথায় হয়তো অ্যাংকর ওয়াট ভেসে আসবে, দ্য লার্জেস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড। দেশটি অ্যানশিয়েন্ট মার্বেলসে ভর্তি, কিন্তু এই সুন্দর দেশটার পেছনে একটা কুৎসিত ইতিহাস আছে যা মানুষের রক্ত ও চোখের জলে ভরা। মডার্ন ক্যাম্বোডিয়া কোনোদিনই খুব স্টেবল পলিটিক্যাল হিস্ট্রি দেখেনি। খুব সংক্ষেপে যদি ওদের রুলিং হিস্ট্রিটা বর্ণনা করা যায়, তবে 1863 to 1953 দীর্ঘ 90 বছর এরা ফ্রেঞ্চ কলোনিয়াল রুলের আন্ডারে ছিল। আর কলোনিয়াল রুলের আন্ডারে মানুষের কী অবস্থা হতে পারে তা আমাদের থেকে ভালো কেই বা বলতে পারবে। সম্পদ চুরি, মানুষের প্রতি নিষ্ঠুরতা সবই দেখেছে ক্যাম্বোডিয়া এই সময়। যদিও এর মাঝে একটা ছোট জাপানিজ অকুপেন্সি ফ্রম 1941 to 1945 আন্ডারেও ছিল এরা। 1953 ক্যাম্বোডিয়ান প্রিন্স সিহানুক ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে, কিন্তু তার আন্ডারেও লোকেরা খুশি ছিল না। কেন, একটু পরেই জানাচ্ছি। 1970 একটা মিলিটারি গ্রুপের দ্বারা পাওয়ারে আসে লং নলের রিপাবলিক, যার আন্ডারে দেশের মধ্যে শুরু হয় সিভিল ওয়ার। এবং তারপর ফাইনালি সিভিল ওয়ার শেষ হয় 1975 গিয়ে, যখন পাওয়ারে আসে দ্য খমের রুজ। এবং 4 বছরের রাজত্বের মধ্যে এরা পুরোপুরি ক্যাম্বোডিয়ান হিস্ট্রিকে লাল রঙে ভিজিয়ে দেয়। এই সময় যে কেবল ক্যাম্বোডিয়া শুধু টার্মোয়েলের মধ্যে ছিল তা কিন্তু নয়, সারা বিশ্ব জুড়ে তখন কোল্ড ওয়ার চলছে। ও নিজের পড়োশি দেশ ভিয়েতনামের মধ্যে উত্তাল পরিবেশের জন্য ক্যাম্বোডিয়ার এই শোচনীয় অবস্থা ভীষণভাবে দায়ী। চলুন ফিরে যাই 1953 যখন ক্যাম্বোডিয়া ফ্রেঞ্চদের থেকে সবে আজাদি পেয়েছে। প্রিন্স সিহানুকের রুলের সময় ভিয়েতনামে সিভিল ওয়ার চালু হয় কমিউনিস্ট নর্থ ভিয়েতনাম এবং ইউএস ব্যাক সাউথ ভিয়েতনামের মধ্যে। খাতায় কলমে নিউট্রালিটি মেনটেন করলেও সিহানুক নর্থ ভিয়েতনামকে একটু বেশি সাপোর্ট করত, যা তার ভিয়েতকং গ্রুপকে শঙ্খফিলে পোর্ট ও নিজের দেশের মধ্যে ঘাঁটি গাড়তে দেওয়ার অনুমতি দেয়া দেখে বোঝা যায়। কিন্তু নিউট্রালিটি বা ভয় ইউএসের ওদের বর্ডারের মধ্যে বম্বিংকেও বেশি গুরুত্ব দিয়ে ওঠেননি তিনি। লোকরা তার কড়া শাসন, ওয়ান পার্টি রুল, বাইরেদের ভেতরে আইসে অশান্তি ক্রিয়েট করতে দেয়া দেখে খুব একটা খুশি ছিল না। তারপর 1970 হঠাৎই একটা মিলিটারি গ্রুপের থ্রু দিয়ে লং নল পাওয়ারে আসে। সিহানুকও তখন পালিয়ে গরিলা কমিউনিস্ট গ্রুপ খমের রুজের সাথে হাত মেলায়। লং নল নিউট্রালিটিকে হাঁটিয়ে সামনাসামনি ইউএসকে সাপোর্ট করতে শুরু করে, কিন্তু এটাও হয়ে ওঠে নিজের লোকেরই প্রাইসে। লং নল প্রো ওয়েস্টার্ন হওয়া ইউএস কিছু গা না করেই যেখানে ভিয়েতকং থাকতে পারে সেখানেই বম মারতে শুরু করে বোয়িং B-52 প্লেন দিয়ে, যার কারণে 5 লাখের ওপর ক্যাম্বোডিয়ার লোক প্রাণ হারায়। আপনারা বুঝতেই পারছেন এই সবের জন্য ক্যাম্বোডিয়ানরা নিজেদের লোকদের হারিয়ে কতটা অশান্তির মধ্যে ছিল। তার থেকেই শুরু হয় এবার ক্যাম্বোডিয়ার মধ্যে সিভিল ওয়ার। ইতিমধ্যে প্রিন্স সিহানুক যে 1970 স্থাপিত হওয়া গরিলা কমিউনিস্ট গ্রুপে যোগ দিয়েছে, তারা মাওয়ের কমিউনিস্ট আইডিয়া লোকেদের মধ্যে ছড়াতে শুরু করে। এই গ্রুপটার লিডারই ছিল পল পট, যার আন্ডারে এই পরের নরসংহারটা শুরু হয়। একটা শান্ত লোকেদের মধ্যে একান্ততা, ধনী দরিদ্র খুশির দেশে স্বপ্ন দেখিয়েছিল পল পট এবং তার গ্রুপ। তাই লোকরা শান্তির লোভে পড়ে দলে দলে খমের রুজকে যোগ দেয়। 1975 তারা ক্যাম্বোডিয়ান ক্যাপিটাল পনং পেমকে জয় করে ও সিভিল ওয়ার সেখানে শেষ হয়। ক্যাম্বোডিয়ার সাধারণ জনতা ওই জিতের পর উল্লাসে মেতে ওঠে ও ভাবে যে শেষমেশ দেশে শান্তি ফিরবে।
কিন্তু তারা হয়তো এটা জানতো না ওই সেলিব্রেশনই অনেকের জীবনের শেষ সেলিব্রেশন হতে চলেছে। ফ্রান্সে শিক্ষাপ্রাপ্ত ওয়েল সেটেল ফার্মিং পরিবারের ছেলে সালোদ সার ওরফে পোল পট পড়াশোনায় ভালো না হলেও একজন ভালো বক্তা ছিল। চায়নার মাও জেডংয়ের থেকে ইনফ্লুয়েন্সড হয়ে কাম্বোডিয়াকে একটা অ্যাগ্রেরিয়ান কমিউনিস্ট কান্ট্রি উইদাউট এনি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স হিসেবে গড়ে তুলতে চায় সে। আর তাই পাওয়ারে আসার পরপরই অর্ডার জারি হয় যেন প্রত্যেকটা শহরে থাকা ব্যক্তি যে যেরম অবস্থাতেই থাকুক না কেন যেন গ্রামের দিকে শিফট করতে শুরু করে। আর এটাই ছিল যে মৃত্যুলীলা শুরু হবে তার প্রথম ধাপ। সাধারণ মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের ঘরবাড়ি থেকে বার করা হয়। যারা এই সময় হসপিটালে ভর্তি ছিল তারাও ছাড় পায়নি। তাদেরকেও ঠিক এই একই অবস্থায় গ্রামের উদ্দেশ্যে হাঁটতে বাধ্য করে খ্যামার রুজের সোলজাররা। আপনাদের মনে আছে যখন আমাদের দেশে প্রথম কোয়ারেন্টাইন ডাকা হয়, বাড়ি না ফিরতে পারা কর্মীদের হাঁটতে গিয়ে ঠিক কী অবস্থা হয়েছিল? এখানে আরও বেশি ভয়ানক অবস্থা চলছিল। এপ্রিলের চড়া রোদের নিচে অসুস্থ হয়ে কেউ রাস্তায় পড়ে গেলেও তার বাড়ির লোকদের তার সাহায্য না করেই এগিয়ে যেতে হচ্ছিল খমের রুজের ভয়। বৃদ্ধ ও অসুস্থ মানুষরা এই দিনের পর দিন বিশ্রামহীন হাঁটা ও দখল সহ্য না করতে পেরে কোলাপস করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে ওই রাস্তায় বসে। বহু মানুষ পরিবারচ্যুত হয়, বাচ্চা ও মানুষদের কষ্টে ও কান্নায় রাস্তা ভরে যায়। এমনকি প্রেগনেন্ট মহিলারাও ফ্যামিলিকে ছেড়ে রাস্তার ধারে শুয়ে সন্তানকে জন্ম দিতে বাধ্য হয়। টানা 1 মাসের ওপর হাঁটার পর যারা যেখানেই আছে দাঁড়িয়ে পড়ার আদেশ আসে। তারপর শুরু হয় পলপটের ইয়ার জিরোর স্বপ্নকে সত্যি করার বিকৃত প্রচেষ্টা। প্রত্যেকটা মানুষকে পড়ার জন্য কালো কাপড় দিয়ে বলা হয়েছিল মাঠে ঘাটে কাজে লেগে পড়তে। আপনাদের মনে থাকার কথা, এটা পুরোপুরি আরবান পপুলেশন যারা চাষ, খেতি, ক্যানেল বা ড্যাম বানানো নিজের হাতে কোনোদিনই করে ওঠেনি বা জানেও না কিভাবে করতে হয়। এদেরকে দিয়ে দিনে 12 ঘন্টার ওপর শারীরিক পরিশ্রম করাতে শুরু করে তারা। আর তার বিনিময়ে এই মানুষগুলো কি পেত জানেন? টাকা পয়সা নয়, সে তো কবে ইকোনমিক ডিসপ্যারিটি হাঁটানোর জন্য ব্যান করে দিয়েছে পলপট। কেবল দুবেলা অল্প পরিমাণে নুন আর ভাত। জুতোও তাদের কাছে ওয়েস্টার্নাইজেশনের প্রতীক। তাই পাথর ও কাঁকড় ভরা মাঠে ও জঙ্গলে কাজ করার সময় তারা পায়ে কিছু পরতেও পারত না। এই কড়া নিয়ম থেকে বাচ্চারাও ছাড় পায়নি। 5 বছরের বাচ্চারা পর্যন্ত মাঠে বনে কাজ করত ও 10 বছরের ছেলেরা তাদেরকে আর্মিতে নেওয়া হতো প্রিজনারদের টর্চার করার জন্য। এই হাড় ভাঙা 12 ঘন্টা খাটনির পর ওরা যে দুমুঠো ভাত পেত ওটা এতটাই পরিমাণে কম ছিল যে হাজারে হাজারে মানুষ ম্যালনিউট্রিশন ও এক্সহশনে মারা যায়। অনেকটাই বেঙ্গলের মতন একটা পরিপূর্ণ দেশে মানুষের দ্বারা নির্মিত মহামারী শুরু হয়। শরীর খারাপ হলে এরা কোনো ওষুধও পেত না, কারণ ক্যাম্বোডিয়া ততদিনে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে। আপনাদের হীরক রাজার দেশের ডায়লগটা মনে আছে? এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। খেয়াল করলে দেখা যাবে যে কোনো চরমপন্থী দেশ ও শাসন সবসময় শিক্ষা ও শিক্ষিত মানুষকে ভয় পেয়ে এসেছে। ক্যাম্বোডিয়াতেও এর কোনো অন্যথা হয়নি। এখানে স্কুল কলেজ বন্ধ করে সেগুলোকে টর্চার চেম্বারে পরিণত করা হয়, যার ব্যাপারে আমরা একটু পরেই জানব। যে কোনো শিক্ষিত মানুষ যেমন টিচার, লয়ার, পলিটিশিয়ান, জার্নালিস্ট, পুলিশকে এরা আইদার টর্চার চেম্বারে নিয়ে যেত বা সঙ্গে সঙ্গেই মেরে ফেলত। এতটাই বিচারবুদ্ধিহীন মানুষ ছিল এরা যে চশমাকে পর্যন্ত এরা এডুকেটেড মানুষের সাথে ইকুয়েট করত। ফলে কোনো ব্যক্তির চশমা থাকলেই তার মৃত্যু তৎক্ষণাৎ নিশ্চিত। আপনার হাত যদি নরম হয় বা ঘড়ি পরার ফলে একটা ট্যানের দাগ থাকে, তখনও এরা আপনাকে মেরে ফেলবে, কারণ ঘড়ি অ্যাফোর্ড করতে পারার সামর্থ্য আছে মানে আপনার কাছে টাকা আছে, ও ঘড়ি পরতে পারেন মানে আপনি শিক্ষিত। মানুষের প্রাণ একটা খেলনার মতো কেড়ে নেওয়ার জন্য এদের কাছে কোনো কারণই লাগতো না, কেবল একটা সন্দেহই যথেষ্ট। কোনো বিচার বা নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দেয়া তো দূরের কথা, আপনার প্রতি সন্দেহের কারণে আপনাকে অ্যাঙ্করের এগেনস্টে বলবার পর আপনার ও আপনার পরিবারকে তারা যদি তৎক্ষণাৎ মৃত্যু প্রদান করে, টর্চার চেম্বারে না নিয়ে গিয়ে, তখন সেটা খুব সৌভাগ্যের বিষয় হবে। তাদের একটা ডায়লগ ছিল, টু কিপ ইউ ইজ নো বেনিফিট, টু ডেস্ট্রয় ইউ ইজ নো লস। তোমাদেরকে বাঁচিয়ে রাখলে আমরা কোনো লাভ পাবো না, আর মেরে ফেললেও আমাদের কোনো ক্ষতি হবে না।
মানুষরা যেন একটা খোলা আকাশের নিচে জেলের মধ্যে বদ্ধ ছিল। গরিলা গ্রুপ হওয়ার কারণে ওই জঙ্গলের প্রত্যেকটা কোণ খুব খুঁটিয়ে চিনতো ওই সেনা। তাই কোনো ব্যক্তি সাহস করে পালানোর চেষ্টা করে ধরা পড়লে তাদের ঠিক কী অবস্থা হতে পারে ভাবতেই পারছেন। ইম্পোর্ট বন্ধ হওয়ার কারণে বুলেট খুব দামি হয়ে যায়। তাই এগ্রিকালচারাল টুলস যেমন দা, কোদাল ইত্যাদি ব্যবহার করে আস্তে আস্তে যন্ত্রণা দিয়ে মারা হতো সাধারণ মানুষদেরকে। অনেক সময় তো একবার মাথায় মেরে জ্যান্তই পুঁতে দেওয়া হতো। এই অরধ্য নরসংহার যা এরা শুরু করেছিল হাজারে হাজারে লোকদেরকে একদিনে মেরে তাদেরকে পোঁতার জন্য জায়গা শর্ট পড়তে লাগলো। 20-30 লাখ তো আর ছোট সংখ্যা নয়। তাই মৃত ব্যক্তিদের মাঠের মধ্যে ন্যাচারাল ফার্টিলাইজার হিসাবে একসাথে ফেলে দেয়া হতো। এটাই কিলিং ফিল্ডস নামে পরিচিতি পায় এবং নগরের সিনেমা ঠিক এই নামেই। আজও যদি আপনারা পনং পেং ঘুরতে যান তবে কিলিং ফিল্ডস একটা সাইট সিন হিসেবে পড়ে চংয়েক নামে। চংয়েকে ঢুকলেই আপনি দূর থেকে সুন্দর একটা স্তূপা দেখতে পাবেন, কিন্তু কাছে গিয়েই আঁতকে উঠে বুঝবেন ওই কাঁচের দেয়ালওয়ালা স্তূপা কেবল মানুষের মাথার খুলিতে ভর্তি। এটা একটা ছোট পার্সেন্টেজ যাদেরকে ওই মাঠ থেকে উদ্ধার করা গেছে। কিলিং ফিল্ডসে আজও বৃষ্টি হওয়ার পর মাটি একটু নড়ে গেলে নতুন নতুন সব মানুষের হাড়গোড় ওপরে উঠে আসে। এতক্ষণে হয়তো বুঝে গেছেন পলপটের শাসনে মানুষত্ব বলে কিছু ছিল না। কিন্তু এর পরের ফ্যাক্ট যেটা বলবো সেটা শুনে এত কিছুর পরও আপনি আবারও জিজ্ঞেস করে উঠবেন মানুষটা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। এই যে গাছটা দেখছেন, এক পলকে দেখে কোনো রিলিজিয়াস গাছ মনে হবে, এতগুলো ধাগা বাঁধা আছে দেখে। কিন্তু এটা আসলে কিলিং ফিল্ডসের একটা গাছ যেখানে 3 থেকে 4 বছরের নিচের ছোট বাচ্চাদেরকে মারা হতো। বাচ্চাদের পা দুটোকে হাতে ধরে মাথাটাকে শিখরের গায়ে আছাড় মারা হতো যতক্ষণ না বাচ্চাটা শ্বাস নেওয়া ও কান্না বন্ধ করে দেয়। বেশিরভাগ সময়ই এটা তাদের মায়ের সামনে করা হতো। বিশ্বাস করা হয় প্রতিদিন প্রায় 100টা বাচ্চাকে এইভাবে মারত খামার রুজ। কিন্তু এত ছোট বাচ্চাদের সাথে কারুর কি শত্রুতা থাকতে পারে? প্রথম কারণটা ওই যে একজনের ওপর কেবল সন্দেহ হলে বা পার্সোনাল রাগ থাকলে পুরো পরিবারকে শেষ করতো এই নরপিশাচরা, যাতে না তাদের বিরুদ্ধে ওই পরিবারের কোনো সদস্য বদলা নিতে পারে। আর দ্বিতীয়ত এই সদ্যোজাত বাচ্চারা নিজের মাকে কাজে যাওয়া থেকে বাধা দিত, কারণ তাদেরকে দেখভাল করার জন্য একজনকে দরকার লাগে। মারা যাতে কাজে যেতে পারে তাই এইভাবে তাদের বাচ্চাদের শেষ করত ওই গ্রুপ। এরপর আসা যাক ওই স্কুল কলেজগুলো যা খামের রুজ বন্ধ করে দিয়ে টর্চার চেম্বার ও প্রিজনে পরিণত করেছিল। এর মধ্যে অন্যতম ছিল একটা স্বনামধন্য 5 বিল্ডিংওয়ালা প্রাইভেট স্কুল যাকে সিকিউরিটি প্রিজন 21 বা S21 বলা হতো। আজ এটা 12 স্লেং জেনোসাইড মিউজিয়াম নামে পরিচিত। এই স্কুলের অত্যধিক ছোট বা মাস সেলে বিভিন্ন টাইপের প্রিজনাররা বা অন্য কথায় নির্দোষ ব্যক্তিরা ছিল। পুরনো গভর্নমেন্টের অফিসিয়াল, সাধারণ মানুষ যারা হয়তো নির্ধারিত সময়ের বাইরে বা বেশি খেয়ে ফেলেছে অথবা এই হাড় ভাঙা খাটনির পর কাজ করতে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে, এরম সব ব্যক্তিরা। যদিও আশাতীত ফসল না হওয়ায় খামের রুজের নিজেদের মেম্বারদেরও এখানেই রাখা হতো। প্রত্যেকটা S21-এ আসা প্রিজনারের ছবি তোলার পর ইন্টারভিউ নেওয়া হতো ও তারপর শুরু হতো অত্যাচার ইন্টারোগেশন কমারেড নিচের আন্ডারে। ইন্টারোগেশনের সময় তাদের 10টা নিয়ম দেয়া হতো যা অন্যথা করলেই বেতের বাড়ি বা ইলেকট্রিক শক নিশ্চিত। বেশিরভাগ লোককে পিটিয়ে ভুলভাল স্পাইক হওয়ার কনফেশন জোর করে বার করতো তারা, আর তারপরে তাদের পরিবারে ও চেনা পরিচিতদের নাম জেনে তাদেরকে এখানে এনে একইভাবে আবার প্রসেসটা চালু করতো। মানুষের মতো মানুষ বানানোর স্কুলই অমানবিকতার চরম রূপ দেখল স্কুলে পড়ার বয়সী প্রায় 15 বছরের বাচ্চাদের হাত ধরে। এই প্রিজনে প্রায় 1700 কর্মী ছিল ও এরা বিভিন্ন ধরনের অত্যাচার করত মানুষের ওপর, যেমন বেধড়ক মার, অনেক সময়ই মেটাল গরম করে, ইলেকট্রিক শক দেয়া, জলে ডুবিয়ে রাখা, হাতের ও পায়ের নখ সাঁড়াশি দিয়ে টেনে বার করে ফেলা, ছুরি দিয়ে কেটে প্লাস্টিক ব্যাগ করে রাবিং অ্যালকোহল তার ওপর ঢেলে দেয়া, রেপ কিনা ব্যবহার করেছে তারা কনফেশন পাওয়ার জন্য। কিন্তু এদের মধ্যে হয়তো সবচেয়ে ভয়ানক ছিল মেডিকেল এক্সপেরিমেন্টসগুলো। অ্যানেস্থেশিয়া ছাড়া পুরো সজাগ অবস্থায় মানুষের ওপর অপারেশন করা হতো। একটা মানুষকে কাটার পর কতক্ষণ পর রক্ত বেরিয়ে তার মৃত্যু হবে তা বসে বসে দেখত প্রিজন গার্ডসরা। এত অত্যাচারের ফলে মানুষরা এদের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যার পথই বেছে নিত। এতটাই নির্যাতন করা হয়েছিল S21-এর প্রিজনারদের ওপর যে 20,000 ব্যক্তির মধ্যে থেকে কেবল 12 জন, 7 জন বড় ও 5 জন বাচ্চা, মানে মাত্র 0.06% বেঁচে বেরোতে পেরেছিল।
আর এদেরকে বাঁচিয়ে রাখা হয়েছিল কারণ তাদের হাতের কাজ লাইক কার্পেন্ট্রি এই গার্ডসগুলোর কাজে লাগতো। আপনারা যদি এতক্ষণ আমার ভিডিওটা দেখে থাকেন তবে একটা কাজ করুন, গুগল ওপেন করে একবার সার্চ করে দেখুন ক্যাম্বোডিয়ান লাইফ এক্সপেক্টেন্সি ইন 1975। উত্তরটা আসবে 12 বছর। কেবল 12 বছর। আশা করছি এই গ্রাফটা দেখার পর আর কিছু বলার থাকতে পারে না। এতক্ষণ তো আমরা জাস্ট ফ্যাক্টস দেখছিলাম, চলুন এবার এরম একটা ব্যক্তির কথা জানি যে এই সব রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছে। আপনারা যদি 1984-এর বই কিলিং ফিল্ডস দেখে থাকেন তবে দিত পানের চরিত্র যে প্লে করেছিল তিনি হ্যাং ইজ নর। 1984-এ জন্ম হ্যাং ইজ নর একজন মিক্সড চাইনিজ ও খমের, যিনি পেশায় একজন গাইনোকোলজিস্ট ছিলেন। ও যখন খমের রুজ পাওয়ারে আসে তিনি তখন পনং পেংয়ে ক্লিনিক চালাতেন। ইন্টেলেকচুয়ালসের পলপটের রাজত্ব সহ্য করতে পারত না, তাই নিজেকে বাঁচানোর জন্য নগর নিজের এডুকেশন ও মেডিকেল স্কিলস গোপনে রেখেছিলেন এবং যে চশমা পরে তিনি সার্জারি করতেন তাও তাকে ত্যাগ করতে হয়। তিনটে টার্ম সার্ভাইভ করতে হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে ও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কীট ও পোকামাকড় যেমন বিটেলস, টার্মাইট, স্করপিয়ন খেয়ে থাকতে হয়। কিন্তু এত কিছু করেও নিজের সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী চ্যাং মাই হুয়েকে হারাতে হয় তাকে। নিজের লেখা বই সার্ভাইভাল ইন দ্য কিলিং ফিল্ডসে তিনি বলেন তার স্ত্রী ডাইড ইন দ্য মোস্ট মিজারেবল, আনসিভিলাইজড অ্যান্ড ইনহিউম্যান ওয়েজ আন্ডার দ্য খমের কমিউনিস্ট রেজিম। হুয়ে বাচ্চা জন্ম দেওয়ার সময়ও কমপ্লিকেশনের জন্য মারা যায়। আর পেশায় গাইনোকোলজিস্ট নগর এর সম্পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও চুপচাপ দাঁড়িয়ে নিজের স্ত্রীর মৃত্যু তাকে দেখতে হয়। কেন জানে? হুয়ের ডেলিভারির সময় ওই বাচ্চা সৈন্য বা স্পাই যাদেরকে চলক বলা হতো তারা উপস্থিত ছিল। যদি নাগর নিজের স্ত্রীকে বাঁচায় তখন তার ডাক্তারি পেশা বাইরে আসার পর তার পুরো পরিবারকে অত্যাচার করে মারা নিশ্চিত ছিল। দুদিকেই মৃত্যু লেখা ছিল হুয়ের ভাগ্যে, কিন্তু যাতে টর্চার না হতে হয় তাই নাগর প্রথম অপশনটাকেই বেছে নিয়েছিল। মৃত্যুশয্যায় শুয়ে কন্ট্রাকশনে কাতর হুয়ে খিদে মেটানোর জন্য শুধু এক মুঠো ভাত ও যন্ত্রণা কমানোর জন্য একটু ওষুধ চেয়েছিল, কিন্তু তার শেষ আশাও পূর্ণ হয়নি। 1979-এ খমের রুজের ফলের পর নাগর এবং তার ভাগ্নি থাইল্যান্ডের রেড ক্রস রিফিউজিতে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে আবার ফিজিশিয়ানের কাজ শুরু করেন তিনি। আর 1980-তে তারা রিলোকেট করে ইউএসএ, যেখানে নাগরের অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয় দ্য কিলিং ফিল্ডস বই দিয়ে। কিছুদিন সুখে কাটলেও শান্তি যেন নাগরের ভাগ্যে ছিলই না। 1996 সালে ফেব্রুয়ারি মাসে চায়না টাউনে নিজের লস অ্যাঞ্জেলেস বাড়ির সামনে খুন হতে হয় তাকে। প্রাইমারিলি বিষয়টাকে রবারির কারণে মার্ডার ধরা হয়। 2 মাস পর 3 জন ওরিয়েন্টাল লিজি বয় স্ট্রিট গ্যাংয়ের মেম্বারকে অ্যারেস্ট করে পুলিশ। তাক সুলতান, ইন্দ্রলিন অ্যান্ড জেসন চ্যানকে 1998-এ গিল্টি ঘোষণা করে সাজাও শোনানো হয়। কিন্তু ব্যাপারটা কি এতটাই সহজ? ছেলেগুলো ক্লেম করে যে নিজের হাতের রোলেক্সটা দিয়ে দেওয়ার পর নিজের সোনার হারটা না দিতে চাওয়ার কারণে তারা ওই অ্যাক্টরকে গুলি করতে বাধ্য হয়। কিন্তু যদি চুরি প্রাইমারি মোটিভ থাকে তবে ওই $2,900 ক্যাশ যা নগরের পকেটে ছিল তা ওই গ্যাং মেম্বাররা নিল না কেন? আর বিটনেসরাও কিন্তু কেবল একটা গাড়িকে এসে গুলি চালাতে দেখে ছুটে চলে যেতে দেখে, আর ওই বাচ্চাদের কাছে সেদিন তো গাড়ি ছিলও না। নাগর কোনোদিন নিজের গলার হারটা খুলতো না, কারণ ওই গলার হারে নিজের স্ত্রী হওয়ায়ের ছবি ছিল তার কাছে, আর এটা সবাই জানতো। তাই লোকেরা স্পেকুলেট করে যে পোল পট অ্যাসাসিন দিয়ে তাকে খুন করার পর ওই গলার হারটাকে প্রমাণ হিসেবে দেখতে চায়, অনেকটা মহাভারতের মতো যখন দুর্যোধন অশ্বত্থামার কাছে পাণ্ডবদের কাটা মাথা চেয়ে বসে। ইনফ্যাক্ট কমরেড ডুজ, সেই S-21 প্রিজনের কমরেড ডুজ ইউএনের সামনে নিজে ক্লেম করে যে পোল পটই নাকি নাগরকে মার্ডার করার হুকুম দেয়, কিন্তু ইউএস ইনভেস্টিগেটররা তার কথাকে সত্যি বলে বিশ্বাস করে না। বলা বাহুল্য যে ক্যাম্বোডিয়া ক্যামর রুজের থেকে মুক্তি পায় যখন 1979 সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম তাদের আক্রমণ করে ও জানুয়ারি 1980-র মধ্যে দখল করে ফেলে। খমাই রুজের অমানবিকতার কথা জানাজানি হলেও কোনো লিডারই প্রায় সাজা পায় না। পলপট ও হাউস অ্যারেস্টে জঙ্গলের মধ্যেই মারা যায়, যদিও অনেকে বিশ্বাস করে তার মৃত্যুটা সুইসাইড ছিল। যাই হোক না কেন, নিজের কাজের জন্য তাকে কোনোদিন ক্ষমা চাইতে হয়নি বা পস্তাতে হয়নি। অনেকে তো এই ঘটনাকে জেনোসাইড বলেই বিশ্বাস করে না, কারণ নিজের দেশে ইন্টেলেকচুয়ালসের বিরুদ্ধে এগোনো করা হয়েছিল, কোনো পার্টিকুলার গ্রুপকে টার্গেট করে না। জাস্টিস অনেকের কাছে এখনও একটা দুর্লভ আশা হয়েই থেকে গেছে। এই টপিকটাকে কেন আমি আমার দ্বিতীয় ভিডিও হিসেবে বেছে নিয়েছি তা হয়তো আমি নিজেও ব্যাখ্যা করতে পারবো না।
ছোটবেলা থেকে অনেক জেনোসাইড এবং মানুষের প্রতি মানুষের নির্মমতার ব্যাপারে পড়ে ও শুনে এসেছি, কিন্তু এই ক্যাম্বোডিয়ান জেনোসাইডের ব্যাপারে পার্সোনালি আমি অন্তত অনেক পরে এসে জেনেছি। তারপর হ্যাং এস নরের জীবনের গল্প এবং তার ভাগ্যের নিঠুর পরিহাস পড়ার পর তো মাথায় গেঁথেই গেছিল। ইনফ্যাক্ট আমার ক্যাম্বোডিয়ান জেনোসাইডের ব্যাপারে ইন্ট্রোডাকশনই হয়েছিল হ্যাং এস নরের লাইফ স্টোরি দিয়ে। তাই হয়তো এই গল্পটাকে আপনাদের কাছে তুলে ধরার এই ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। যদি রিসার্চে বা প্রেজেন্টেশনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমা করে দেবেন ও কমেন্টে এসে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে পৌঁছায় এবং আপনাদের পছন্দ হয় তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের মতো নতুন চ্যানেলের ভিডিও ক্রিয়েট করতে তবে আরও উৎসাহ ও স্যাটিসফ্যাকশন বাড়বে। আজকের জন্য তাহলে চলি, ভালো থাকবেন ও ভালো রাখবেন। নমস্কার।